সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে 7 বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। রবিবার সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুন লেগে আত্রাই উপজেলার বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। পরে 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। নিহতের মধ্যে আছেন উপজেলার গন্ধকোহালী গ্রামের 4 জন, বিশা গ্রামের 2 জন এবং পার্ক আসুন্দা গ্রামের 1 জন। মর্মান্তিক এই মৃত্যুর খবরে নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জ্বালানি খাত ঠিক করতে সংসদে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। রবিবার চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানান। যারা দেশে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। চলতি অর্থবছরে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বাঁশখালী উপজেলার লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 9,000 ঘরবাড়ি, জীবন জীবিকা অনিশ্চিত হাজারো পরিবারের। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজরে দেখতে দুপুরের আগেই বাঁশখালী উপজেলার বাহারছড়া সৈকতে ঢল নামে হাজারো মানুষের। মহেশখালীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর 2টায় সমাবেশের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ সহায়তার পাশাপাশি গৃহহীন মানুষের হাতে তুলে দেন 100টি ঘরের চাবি। বিশেষ চাহিদা সম্পন্ন 10 ব্যক্তিকে দেন অর্থ সহায়তা। এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণের ন্যায্য দাম নিশ্চিত করার। চট্টগ্রাম কক্সবাজারের বিস্তীর্ণ সমুদ্র উপকূল জুড়ে শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত মাতারেবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি খাতের সঠিক ব্যবস্থাপনায় আগামী 10 বছরের জন্য একটি কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপনের কথাও জানান তারেক রহমান। আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। আজকের মঞ্চ থেকে সাম্প্রতিক চট্টগ্রামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালী উপকূলের মানুষ। এখানকার সাধারণ মানুষ তাদের ভাঙা ঘর বাড়ি, আর্থিক ক্ষয়ক্ষতি এবং জীবন জীবিকা নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তাদের সেই লড়াইয়ে রাষ্ট্র সাথে আছে এমন বার্তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন। আশ্বাস দিলেন এখানকার উন্নয়ন বঞ্চনা দ্রুত লাঘবের, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। বাঁশখালীর পর বিকেলে প্রধানমন্ত্রী যান হাটাজারিতে। সেখানেও একই চিত্র। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত মানুষের চোখে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। সেই শঙ্কার মাঝেই প্রধানমন্ত্রীর উপস্থিতি যেন কিছুটা স্বস্তির বার্তা দিলেন, পুনর্বাসনের আশ্বাস। বিদ্যুতের ব্যবস্থা আরো যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা অভিযোগ করেন একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশ পুনর্গঠনে 20 কোটি মানুষের হাতকে 40 কোটি শ্রমিকের হাতে পরিণত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। মোহাম্মদ হোসাইন, 71, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে ভিন্ন খাতে নিতে যারা এতদিন সক্রিয় ছিল তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নগরীর সাথে সাক্ষাৎ শেষে এক মতবিনিময়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে। এ সময় তিনি আরও বলেছেন, দেশের মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করতে কাজ করছে তার সরকার। দেশ পরিচালনার দায়িত্ব ঈমানের সাথে পরিচালনা করতে হেফাজতে আমিরের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। গেল 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 20 আগস্ট হতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রোববার 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে ফর্ম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। দুজনে এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। এদিন স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি, যার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 31 আগস্ট। এই নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিব। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব। এদিকে 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনীত এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র তুলতে সোমবার ইসিতে যাবে তাদের প্রতিনিধি দল। এখনো পর্যন্ত আর কোনো। ফারজানা আক্তার, 71, ঢাকা। 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন জোটের শরিক এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। রবিবার বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যোগ্য প্রার্থীকেই বেছে নিয়েছেন তারা। এনসিপি নেতা নাহিদ ইসলামের প্রত্যাশা, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় জোট নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অলি আহমদ। রিপোর্ট মোহামিনুল খান উপস। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সকালে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রার্থীর নাম ঘোষণা করেন জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ক্ষোভ জানান রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হচ্ছে না বলে। রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি পদে মনোনীত করায় 11 দলীয় জোটকে ধন্যবাদ জানান অলি আহমেদ। যে কোনো পরিস্থিতিতে দেশ ও জনগণের পাশে থাকার অদাও করেন তিনি। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই,
আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে জোট। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। বৈঠকে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বাংলাদেশ ভারত দুদেশের প্রধানমন্ত্রী জনবান্ধব। তারা এক টেবিলে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রবিবার রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা সেন্টার আইভেকে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বাংলাদেশে ভারতীয় ভিসার বিপুল চাহিদা বিবেচনায় ভিসা সেন্টার আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দেন দেশটির এই কূটনীতিক। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। দায়িত্ব নেয়ার পর ঢাকায় এসেই প্রথম অনুষ্ঠানে ইন্ডিয়ান ভিসা সেন্টারে এসেছিলেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। একজন মা হিসেবে সন্তানকে নিয়ে সেখানে দীর্ঘ অপেক্ষার কষ্ট তুলে ধরেছিলেন ভিসা প্রার্থী নাহিদা আক্তার। তাই সেই মা ও সন্তানকে নিয়েই 2 মাসের মধ্যে এই ভিসা সেন্টারে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি চাচ্ছি যে স্যার যে আরেকটা দ্বিতীয় স্টেপ প্রতিবন্ধীদের আর অসুস্থ মানুষের জন্য একটা কাউন্টার খোলা, সেটাও খুব শীঘ্রই করবে। খেলাধুলার এমন জমজমাট আয়োজন পেয়ে মা বাবাকেই কিছুক্ষণের জন্য ভুলে যায় শিশুরা। এই সুযোগে অভিভাবকরাও নিশ্চিন্তে সেরে নেয় ভিসার কাজ। আমরা ভিসা জমা দিতে আসতে 6-7 ঘন্টা সময় নিয়ে আসা যাওয়া সহ, তো বাচ্চারা খুব বোরিং ফিল করে। এরকম একটা সময় দেওয়ার জন্য বাচ্চারাও খুশি, আমরাও খুশি। সকালবেলা আসছি, তখন আমার মেয়ে খুব বিরক্তি করতেছিল যে আম্মু এখানে আমার ভালো লাগে না, আমি চলে যাব। অনেকটা মানে মোবাইল দিয়ে বসায় রাখছি, তো মোবাইলের থেকে তো বেটার একটা প্লে জোন থাকলে বাচ্চা খেলাধুলা করতে পারতেছে, সময়ও কাটতেছে, আবার আমাদের কাজটাও আমরা মনোযোগ সহকারে করতে পারতেছি। খেলাঘর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জানান, ভিসা পাওয়া আরও সহজ করার চেষ্টা করছেন তারা। উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। আর আমার কাছেও আসে যে অনেক আনস্ক্রুপলাস লোকেরা, যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। আমরা চিরকাল এইটা ভাবছি, ভেতরে মিটিং করছি, ভাবছি। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবং আগামী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সৌজন্য সাক্ষাতের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশের, হি ইজ এ পিপলস পারসন and our prime minister is also people person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক খুব ভালো আছে বলেও দাবি তার। বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাইয়ের দায়িত্ব। নাদিয়া শারমিন, 71, ঢাকা। 24শে জুলাই গণঅভ্যুত্থান দমনে তথ্য প্রবাহ বন্ধে তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তার নির্দেশনা ও শেখ হাসিনার অনুমোদনের কারণেই বন্ধ হয়ে যায় দ্রুতগতির ইন্টারনেট। রবিবার কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে সেই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত মাইনুল মারুফের রিপোর্টে। 24শে জুলাই তখনকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। এ সময় অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে জানায় প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট
প্রসিকিউশন বলছে ইন্টারনেট ধীরগতির করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে সরাসরি ফোন করে নির্দেশ দেন ওবায়দুল কাদের। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি। কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমোদন নিয়ে বন্ধ করা হয় 4G ও 3G ইন্টারনেট। এখানে দেখেন কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই মামলায় তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। একটা ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, সারা বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াতে ইন্টারনেট বন্ধ করলো, যেখানে ছাত্ররা মূলত আন্দোলন করছিল। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী শাসন শেষে এখন দেশ গঠনের সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগ না নিয়ে দেশের প্রধান বিরোধী দল কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে 60 লাখ মানুষের নামে মামলা হয়েছিল, 20,000 মানুষ হত্যা করা হয়েছিল। রবিবার সেই পরিস্থিতি নেই বলে তিনি জানিয়েছেন। রংপুরে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরের সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বীকরণে ব্যতিক্রমী উদ্যোগ। যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির 25 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য তৈরি করে চায়ের ঘর। এই ঘর হস্তান্তর করা হয় সুবিধাভোগীদের হাতে। যারা নিয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। এই রংপুর বিভাগ উত্তরাঞ্চলে তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান, যার ফলে কি হবে যে আমার কর্মসংস্থানের সিস্টেমে কাজ পাবো, বেকার থাকবো না। যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজনীতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক মামলা, রাজনৈতিক হত্যা ও গুমের ঘটনা ঘটে। আজ সেই পরিস্থিতি নেই, কারণ সরকার কাজ করছে। আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24 যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000 ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে তুলবার। বর্তমান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশকে সময় না দিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বিরোধী দল কথা বলছে সাবেক ফ্যাসিস্টদের ভাষায়। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টান শেষ করতে দিব না, পারবে না। সুবিধা বঞ্চিত 25 জন মানুষের হাতে চায়ের ঘর তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু উনি এই এক সপ্তাহের মধ্যে শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে খলনায়ক আশরাফুল হক ডনকে। উমরা করতে সৌদি আরব যাওয়ার সময় রবিবার ভোরে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে ডনকে পাঠানো হয়েছে কারাগারে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? গত 3 দশক ধরে এই আলোচনা দেশ জুড়ে। সালমান শাহ মৃত্যুর 29 বছর পর গত বছর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই 2025 সালের 21 অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর।
এতে সালমানের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিলেন ডন। রোববার ভোরে ওমরা করতে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় সিআইডির হাতে। সিআইডির তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। বিকেল 5টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সিআইডির আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সালমান শাহ হত্যা মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এরই মধ্যে 8 বার পিছিয়েছে। আগামী 30 আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আশিক মাহমুদ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।